বিভিন্ন নমিনেটেড পোস্টে গিয়েছিলেন, ডিরেক্টর, অ্যাডভাইসার, এইসব, সেগুলোকেও বাতিল করা হয়েছে। মনোজ আগরওয়াল যোগ্যতায় তো তাকে চিফ সেক্রেটারি করাটা কোনো অপরাধ নয়। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। স্যার, নতুন সরকার গঠনের পরে আমরা দেখলাম বিভিন্ন নির্দেশিকা বেরিয়েছে, তার মধ্যে একটি হচ্ছে স্যার যে 60 বছর পরে যাদের পুনর্নিয়োগ করা হয়েছিল তাদের বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে, এবং অবসরের পরে যে যারা নিযুক্ত হয়েছেন তাদেরকেও বাতিল করা হয়েছে। কি বলবেন? এর সঙ্গে আরেকটাও আছে ওই একই অর্ডারে, সেটা হচ্ছে যারা বিভিন্ন নমিনেটেড পোস্টে গিয়েছিলেন, ডিরেক্টর, অ্যাডভাইসার, এইসব, সেগুলোকেও বাতিল করা হয়েছে। এবং দেখো, এটা তো প্রত্যেকটা সরকারের নীতি। বর্তমান যে এর আগে যে সরকার ছিল, বেসিক্যালি সেই সরকারটা ছিল তৃণমূল দলের সরকার, একজন ব্যক্তি বিশেষের মানে অনুপ্রেরণায় অনুপ্রাণিত সরকার ছিল। কিন্তু বর্তমানে যে সরকারটা এসছে, সেই সরকার হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার, এবং সেখানে ওই অনুপ্রাণিত লোকজনকে বেছে বেছে, মানে কি বলবো তোমাকে, কোনো যুক্তিগ্রাহ্য কারণ ছাড়া অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার তো কোনো যুক্তি নেই। এতে এক্সচেকারের টাকা নষ্ট হয়, কিছু মানুষকে মানে রাজনৈতিক কারণে পোষা হয়। এটা তো কোনো সরকারের কাজ হতে পারে না। কাজেই পশ্চিমবঙ্গ সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, এটা একদম সঠিক সিদ্ধান্ত। সেটা হচ্ছে যে সরকারি কাজ সরকারি কর্মচারীরা করবে, মন্ত্রীরা মন্ত্রীদের কাজ করবেন, এবং সরকার চলবে সেটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সরকার, কোনো ব্যক্তি বিশেষের বা কোনো একটা রাজনৈতিক দলের সরকার নয়। রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে, দল বা কোনো জোট, কিন্তু রাজনীতির সঙ্গে সরকার এবং অ্যাডমিনিস্ট্রেশনকে মিলিয়ে দিলে পরে সেটা একটা রাজনৈতিক কর্মকাণ্ডের জায়গা হয়, সুশাসনের সরকার হয় না। সেটাই অ্যাপ্লাই করেছে। স্যার, অন্যদিকে দেখলাম মুখ্যমন্ত্রীর প্রথম ক্যাবিনেট যে বৈঠক হয়েছে, তারপরে অনেকগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্যার যে 45 দিনের মধ্যে যে অনুপ্রবেশ রুখতে, সীমান্তে সুরক্ষিত করতে ল্যান্ড ট্রান্সফারের প্রক্রিয়া শুরু করা হবে। 45 দিনের মধ্যে জমি হস্তান্তর করা দেখো, হবে। তোমাকে প্রথম থেকে একটা কথা বলি, যে এবারে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন দল বিজেপি নয়, যারা পশ্চিমবঙ্গে মাটি কামড়ে বসে থেকে প্রচারটা করলেন, তারা, তাদের দুজনের কথা আমি বলি। একজন হচ্ছে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীজি, আরেকজন হচ্ছে ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি। তো এরা কেন মাটি কামড়ে রাজনৈতিক দলের, তাদের দলের হয়ে এই প্রচারটা করলেন, এটা কিন্তু স্বাভাবিকভাবে, মানে সাধারণভাবে নিলে চলবে না। একটা কথা হচ্ছে কি, যে পশ্চিমবঙ্গে এই যে মানে বিজেপি বিরোধিতা করতে করতে যে দুর্নীতিগ্রস্ত সরকার 2021 সাল অনওয়ার্ড চলছিল, সেই সরকারের কাজকর্মে কিন্তু মানে ভারতবর্ষের অখণ্ডতা বিপন্ন হচ্ছিল। কিন্তু দেখো, খুব সহজেই কিন্তু ভারত সরকার তার সাংবিধানিক ধারা প্রয়োগ করে সেই সরকারকে বরখাস্ত করতে পারে। কিন্তু শুধু ভারত সরকার নয়, যে রাজনৈতিক দল থেকে জিতে তারা সরকারে এসছেন, তাদেরও নীতি হলো যে যদি কোনো একটা রাজ্যে তা সেখানকার দুর্নীতিগ্রস্ত সরকারকে সরাতে হয়, সেটা সেই রাজ্যের সরকার করাবে। বাইরে থেকে মানে কেন্দ্রীয় সরকার সেখানে ধারা 356 অ্যাপ্লাই করলো, সরে গেল সরকার, এটা করা যায় না। এটা করাটা ঠিকও না। অন্য কোনো কারণে যদি দরকার পড়ে সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এক্ষেত্রে যেটা চাওয়া হয়েছে, তাদের এমন মাটি কামড়ে এই লড়াইয়ের আসল উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গ সরকারকে বাঁচানো নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে অখণ্ডতা রক্ষা করার লড়াই। এবং সেই লড়াইটা কিন্তু তারা উদ্বুদ্ধ করেছেন
যারা এখানে কাজ করেছেন সেই ব্যাপারে তাদের সকলকেই প্রণাম জানাই। এবং যে সরকারটা তৈরি হয়েছে সেই সরকারের সবচেয়ে বড় যে অগ্রাধিকারগুলো, তার মধ্যে অন্যতম ছিল এই অনুপ্রবেশকারীদের ব্যাপার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি ভারতের আগেই বলেছিলেন যে বিভিন্ন জায়গাতে যে ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ কি চাইবেন যে তাদেরকে কারা পরিচালনা করবেন, তাদেরকে যে কারা গভর্ন করবেন, সেই লোকগুলো ঠিক হবে বিদেশি নাগরিকদের ভোটে? এটা তো পৃথিবীর কোথাও হয় না। এবং দেখো, যত সময় গেছে তত এসআইআর নিয়ে এত চেঁচামেচি। তামিলনাড়ুতে ভোট হয়েছে, সেখানে সরকার পরিবর্তন হয়েছে, কেরালাতে ভোট হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে। এদের কিন্তু একই সঙ্গে এসআইআর প্রক্রিয়া হয়েছিল। হ্যাঁ, কোনো জায়গাতে পশ্চিমবঙ্গের মতো এরকম বাধা আসেনি। এবং যেন একটা কোনো কারোর চাপে পড়ে ভারত বিরোধিতায় পরিণত হয়েছিল বিজেপি বিরোধিতার জায়গা থেকে। এবং সেই ভারত বিরোধিতার জায়গা থেকে এটা বোঝা যাচ্ছিল যে বিদেশি অনুপ্রবেশকারী এবং তাদের মদতদাতাদের সমর্থনেই এই সরকারটা মূল স্তম্ভ লড়াই করার। এবং যেহেতু ওই সময়ে সরকার এবং তখনকার শাসক দল তৃণমূল সমার্থক হয়ে গিয়েছিল, যেই জন্য সেটা ছিল তৃণমূলের সরকার, সেই সরকারের অনুপ্রবেশ বজায় রাখা বিভিন্ন রকম কারণে, অর্থনৈতিক এবং অন্যান্য কারণে, সেই জায়গাটাতে এর আঘাত পেল। সেই জন্য যেটা পরিষ্কার ব্যাপার যে এই সরকারের অগ্রাধিকার মানে পশ্চিমবঙ্গ তথা ভারতের স্থায়িত্ব অখণ্ডতার প্রশ্নে সবচেয়ে আগে অনুপ্রবেশ বন্ধ করা। সেইটাই করতে গিয়ে এই জমি দেওয়া, যেটা জমি এরা দিতে চায়নি তৃণমূল সরকার আগে, সেই জন্য বর্তমানের যে সরকার এসছেন তাদের টপ প্রায়োরিটি এটাই হবে। এবং কেন্দ্রীয় সরকার অনেক আগে টাকা মিটিয়ে দিয়েছে। এবং যত তাড়াতাড়ি কাঁটাতারের বেড়া এগুলো দেওয়া যাবে, তত কিন্তু অনুপ্রবেশ অনেক কঠোর হাতে দমন করা যাবে। এবং সেই সঙ্গে জনগণনার কাজ শুরু করা হয়েছে। জনগণনার কাজ তো শুরু করতেই হবে, কারণ জনগণনায় আমরা অনেক ডিসক্রিপেন্সিগুলো দেখতে পাচ্ছি। যে দেখো, একটি বিশেষ ধর্মের মানুষদের যে হারে বংশবৃদ্ধি হচ্ছে, যেই হারে সংখ্যা বাড়ছে, সেটা কিন্তু মানে নর্মালি বৈজ্ঞানিক মতে যে প্রজনন ক্ষমতা নারীদের তার থেকে অনেক বেশি হচ্ছে। মানে হিসেব করলে হয়তো দেখা যাবে যে একজন নারী মানে বছরে 3-4টে করে বাচ্চা দিচ্ছে। এটা তো সম্ভব নয়। মানে এই যে আনইউজুয়াল রাইজ অফ দ্য পিপল অফ এ পার্টিকুলার কমিউনিটি, হ্যাঁ, এইটা কিন্তু অনেক সময় আমি আগেও এই কথা বলেছিলাম। অনেকে বলতে পারেন যে এটা তো বাইরে থেকে, মানে ভারতবর্ষের অন্য অন্য জায়গা থেকে লোকে আসতে পারে। সেই জন্য সারা ভারতবর্ষেই এই জনগণনা যে হচ্ছে সেটাকে ডিটেইলিং করা হোক, যে সেখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সংখ্যা কত আমাদের এখানে, এটা ডিটারমিন্ড হয়ে যাবে। স্যার, আমরা সেই সঙ্গে দেখতে পাচ্ছি যে সিও থেকে মুখ্য সচিব হচ্ছেন মনোজ আগরওয়াল। এর আগে আমরা দেখছিলাম সুব্রত গুপ্ত, তিনি মুখ্যমন্ত্রী উপদেষ্টা হচ্ছেন। এটা দেখো, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা কে হবেন সেটা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত চয়েস। এর আগের মুখ্যমন্ত্রী তো একসময় এমনও উপদেষ্টা করেছিলেন যিনি একটা প্রাইভেট কোম্পানিতে, বোধহয় ওই ফার্টিলাইজার কোম্পানিতে কি একটা সাধারণ অফিসার ছিলেন। সুব্রত গুপ্ত কিন্তু মানে একজন অত্যন্ত দক্ষ সিনিয়র রিটায়ার্ড আমলা। কাজেই তাকে যদি মানে অ্যাডভাইসার করেন, এটা তো কোনো খুব স্বাভাবিক প্রক্রিয়া। আর মনোজ আগরওয়ালের কথাতে বলি, উনি কিন্তু মমতা ব্যানার্জি শেষ যে যাকে করেছিলেন, মানে তোমার কি বলে চিফ সেক্রেটারি, তার এগেনস্টে অনেক কমপ্লেইন ছিল, ভিজিলেন্স ছিল। তো সেই তার তুলনায় কিন্তু মনোজ আগরওয়াল সিনিয়র। এখন দেখো, যে কোনো পোস্টে, এটা আমার নিজের অভিজ্ঞতা দিয়েও আমি দেখেছি, যে কোনো পোস্টে সিলেকশন যদি একজন লোকের হয়, তাহলে কিছু লোক
যে যাদের সে স্বার্থে আঘাত হানলো বা সেটা পছন্দ হলো না, সেই নিয়ে অনেক কথা বলতে পারে। মনোজ আগরওয়াল যোগ্যতায় তো তাকে চিফ সেক্রেটারি করাটা কোনো অপরাধ নয়। দুষ্যন্ত নারিয়ালওয়ালা রিটায়ার করে যাবেন, তারপরে তার জায়গায় আসতেই পারে। উনি তো এক্সটেনশনে আছে, কোনো অসুবিধা নেই। স্যার দেখলাম অশোক স্তম্ভ এবার থেকে তাকে আনা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নিচে লোগো হিসেবে। বলে যে লোগোটা চলতো সেটা আর আরে বাতিল ওটা করা তো হয়েছে তাকে। দেখো, ওটা নিয়ে অনেক কথা বলা যায়। এই জিনিসটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি অত্যন্ত বেআইনি অসাংবিধানিক ভাবে পশ্চিমবঙ্গ সরকারের ওপরে দিয়েছিলেন। ওটা একটা ব্যক্তিগত মালিকানার লোগো। ব্যক্তিগত মালিকানার লোগো কিন্তু কোনো সরকার ব্যবহার করতে পারেন না। এ তো অনেক কিছুই বেআইনি করে। বাই দা বাই, তোমার আগের ওই কথাটা বলে রাখি যে যেই জন্য এইসব ঘুষপেটিয়া এবং একটা বিশেষ কমিউনিটির কথা উঠলো, তুমি যদি দেখো 2011 সালে মমতা ব্যানার্জি যখন শপথ নিয়েছিলেন, উনি কিন্তু ঈশ্বরের নামে শপথ নিয়েছিলেন। আর 2021 সালে উনি যখন শপথ নিয়েছেন, তখন সেখানে আল্লাহর নাম জুড়ে দিয়েছিলেন। হ্যাঁ, কোন দিকে মানে একটা স্বাধীন বিশেষ ধর্মীয় লোকেদের প্রাধান্য সহ রাষ্ট্র হতে যাচ্ছিল, সেটা কিন্তু মানুষের তখন থেকেই প্রণিধানযোগ্য। এবং মমতা ব্যানার্জি, তার পরিবার, তার দলবল কেউ কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ বলতো না, বাংলা বলতো। এবং বাংলার জন্যই ওই কথাটা আমদানি করা হয়েছিল। এবং সেটা একসময় অভিষেক ব্যানার্জির কোম্পানির মালিকানায় ছিল। পরবর্তীকালে সেটা যখন ধরা পড়েছিল, তখন তড়িঘড়ি ওটা পশ্চিমবঙ্গ সরকারের ওপরে ট্রান্সফার করা হলো। এটা পুরোটাই সাংবিধানিক হয়েছে এবং বেআইনিভাবে যা খুশি তাই করার একটা প্রবৃত্তি সারা ভারতবর্ষে, শুধু কেন্দ্রীয় সরকার নয়, সারা ভারতবর্ষের অ্যাকসেপ্টেড হচ্ছে। অন্যান্য রাজ্যেও দেখো, অশোক স্তম্ভ হচ্ছে আমাদের সিম্বল। আমাদের যখন কোনো সাংবিধানিক পদে কেউ বসেন, তখন তার সামনে যে সিম্বলটা থাকে, তার প্যাডে বা তার কার্ড হোক, যেখানে হোক, যে জায়গায় থাকে, সেটা অশোক স্তম্ভ থাকে। সেটা আমাদের মানে প্রথম থেকে অ্যাকসেপ্টেড। তো সেইটাকে ফিরিয়ে এনেছেন। যে খারাপ জিনিসটা, অসাংবিধানিক বেআইনি কাজকর্ম হচ্ছিল, বর্তমান সরকার, সেটা জনগণের সরকার, সে ভারতীয় সংবিধান মেনেই সেই জায়গাটাকে ফিরিয়ে এনেছে। তাতে অপরাধটা কোথায়? এটা তো ঠিক করা হচ্ছে। যে সমস্ত ভাতা চলতো বা যে সমস্ত প্রকল্পগুলো চলতো সরকারি, সেগুলো চলবে এবং সেই সঙ্গে 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার চালু করা হচ্ছে। অন্নপূর্ণা ভান্ডার তো আগেই কমিট করা হয়েছিল। এবং অন্নপূর্ণা ভান্ডারে বর্ধিত টাকা দেওয়া হবে, যেটা অন্য অন্য স্টেটে দেওয়া হচ্ছে, সেটা সরকার করেছেন। এবং একটা কথা আমি যতদূর শুনেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি যেটা বলেছেন, সেটা হচ্ছে যে যারা ভাতা পেতেন তারা পেয়ে যাবেন, আর যারা নতুনভাবে অ্যাপ্লাই করবেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য, তারাও এলিজিবিলিটি অনুযায়ী পাবেন। কিন্তু সব টাকাগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের যে ব্যক্তিগতভাবে তাদেরকে যেভাবে পাঠানো হতো, মানে কেন্দ্রীয় সরকারের অনুদানগুলো, এখানেও কিন্তু সেভাবেই পাঠানো হবে। এটাতে আবার অনেকের আপত্তি থাকতে পারে, কারণ ভুয়ো অ্যাকাউন্টগুলো ধরা পড়ে যাবে। স্যার, আয়ুষ্মান ভারত যুক্ত হলো এবার থেকে পশ্চিমবঙ্গে। সেটা তো দেখো, সেটা হচ্ছে যেই দল জিতে, সেই দলের যে সরকার তৈরি হয়েছে, সেই দলের ইস্তাহারেই সেটা ছিল এবং সেই ইস্তাহার মেনে তারা করছে। অনেক আগে আমি 2023 সালে একটি কাগজে পোস্ট এডিটোরিয়াল লিখেছিলাম। 24টা তোমার ওই মানে যে প্রতিশ্রুতির ইস্তাহার বের করে, সেই রকম 24টা প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কংগ্রেস 2011 সালে। এবং ধরে ধরে সেখানে আমি দেখিয়েছিলাম যে একটা প্রতিশ্রুতি তারা রাখেনি, নট এ সিঙ্গেল ওয়ান। কিন্তু যারা পাওয়ারে এসছেন, তারা প্রথম দিনেই বুঝিয়ে দিলেন আজকে যে আমরা আমাদের যে প্রতিশ্রুতিপত্র, সেই পত্র অনুযায়ী আমরা কাজ শুরু করে দিয়েছি। এটা স্বাভাবিক, এটা তো থাকবেই। আপনি আশাবাদী স্যার? নিরাশাবাদী নই এখন অবধি। আমার দেখো, আমার তো ব্যক্তিগতভাবে চাওয়া পাওয়ার জায়গায় কিছু নেই।
তো এখন অবধি যেভাবে চলছে একটা প্যারাডিগম শিফট হয়েছে, যেটা বলতে পারি সেটা হচ্ছে আগের সরকার ছিল একজন ব্যক্তি বিশেষের অনুপ্রেরণায় তৃণমূল সরকার, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমও তৃণমূল সরকার বলতো। এখন কিন্তু তারা এই জিনিসটা সরকারের প্রথম দিনের যে মন্ত্রীদের বিভাগ ভাগ করে দেওয়া এবং পরবর্তীকালে যেসব অর্ডারগুলো বেরোনো এবং মাননীয় মুখ্যমন্ত্রীজি যা বললেন তা থেকে বোঝা যায় এই সরকার হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর সরকার। এটাই ডিফারেন্স। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4,000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।